Let's talk. মা হয়ে যাওয়ার পর আর তার শখের জিনিসগুলো না করতে পারা, বা আমার নিজের মাকেও দেখেছি আর কি, সব থেকে ছোট পিসটা, মাছের সব থেকে ছোট পিসটা বা সব থেকে বাসি খাবারটা নিজে মানে একরকম ঝগড়া করেই খেয়ে নেওয়া, সব সময় নিজেকে বঞ্চিত রাখার একটা চেষ্টা। এইটা এইটা নিয়ে তুমি কিছু বলো না। এইটা কিরকম জানিস তো, এটা তো অর্থনৈতিক জায়গা থেকে দাঁড়িয়ে মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এবং সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা না, আমি বলছি ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কোনো একটা সময়ে ধর ইকোনমিক জায়গাগুলো না থাকার জন্য না খানিকটা সেটা রয়েছে। আর দ্বিতীয়ত এই যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মানে পিতৃতাত্ত্বিক সোসাইটিতে একজন মেয়ের অবস্থানটা কেমন, একজন নারীর অবস্থাটা সেখানে যেখানে সারা পৃথিবীর যেখানে হয়েছে। শোন, খুব বেশি দিন হয়নি যে আমেরিকায় মেয়েদের ভোটাধিকার কিন্তু খুব বেশি দিনের গল্প নয়। সুতরাং যখন আমরা মেয়েদের স্বাধীনতা নিয়ে যখন গল্প বলি, তখন আমরা যখন ওই কথা বলি, অত গল্পটা কিন্তু ওরকম নয়। সুতরাং আমাদের মায়েরা নয়, মহিলারা, নারীরা। আর না, আমরা ভুলে যাই একটা সময় পর, যেমন তুই বলি না যে মা এসে গেল সমস্ত কিছু এটা হয়ে গেল, এটা তো সত্যি। মানে আমরা দুটো তিনটে তর্কের মধ্যে আমরা যাই। আমরা মাকে দশভুজা করব না, না দশভুজা মানে তুমি মা সব পারেন, নারী তাই সে সব পারি, নারী সব পারি, এটা নয় বলে এখন যে বলা হচ্ছে, এখন একটা স্লোগান উঠেছে, এটা ভীষণ মানে এটাকে বলা যেতে পারে পোস্ট মডার্ন একটা, নারী সব পারি এরকম না, আমি এগুলো পারি না। আমার ঠাকুমা একটা কথা, আমার মা বলতেন একটা কথা, ঠাকুমা শিখিয়েছিলেন এটা মাকে। শোন, আজকে আমি দুই নারীর গল্প বলবো, এই গল্পটা ছোট্ট করে বলবো। আমার ঠাকুমা বলেছিলেন এক সময়, গৌরী জানির খাতায় নাম লিখায় না। জানি, আচ্ছা এটা করতে পারেন, জানি এটা করতে পারেন, জানি এই জানির খাতায় নাম লিখায় না। তো ঠাকুমা এই পরিবারে এসেছিলেন, এই পরিবারে ঠাকুমা এসেছিলেন। আমার ঠাকুমা ছিলেন আমার ঠাকুরদাদার তৃতীয় পক্ষ, মানে প্রথম দুজন মারা যান, তারপর তৃতীয় পক্ষ। আর আমি যে পিসিমণির কথা বললাম, পিসিমণি ছিল আমার বাবার প্রথম পক্ষে, আমার ঠাকুরদাদার প্রথম পক্ষের মেয়ে। কিন্তু মানে আমার ঠাকুমার থেকে বয়সে বড় ছিল আমার পিসিমণি। হ্যাঁ, আমাকে আমার ঠাকুমা বলতো, শোন, তিনি আমারে একবারে হাতের তালুর উপর রাখছিলেন। না মানে তিনি বলছেন, মানে ঠাকুরদাদার কথা বলছেন, আমার ঠাকুমা বলছেন যে ঠাকুরদাদা বলছেন যে তিনি আমার একেবারে হাতের তালুর উপরে রাখছিলেন, তার স্বামীর কথা বলছেন আর কি। তো আমি এই মহিলাকেও স্ট্রাগল করতে দেখেছি। এই যে মহিলা যে এত তারপরে বিধবা হয়ে গেলেন, তারপর তার যা জীবনে, কিন্তু আমার ঠাকুমার অনেক শখ ছিল। এই বললাম না, আমার ঠাকুমা আমাকে কীর্তনের আসরে মানে কীর্তনের আসরে নিয়ে যেতেন। আমি খুব স্বাভাবিকভাবে কীর্তন, লোকগান এই সমস্ত কিছুর মধ্যে করতে পারি। এই সম্পূর্ণটা আমি বুঝতে পারি যে ওই ছোটবেলার ওই কীর্তনের আসরে, পুজোর পর একটা কীর্তন বসতো, শীতকাল হয়ে আসছে, কীর্তনের আসর বসে। এটা না ওই যে তুই দেখবি ওই যে বিজয়গড়, নেতাজি নগর, টালিগঞ্জ, চণ্ডীতলা, গড়িয়া, ওই বা মানে বাংলার যেসব অঞ্চল জুড়ে এই পূর্ববঙ্গের মানুষেরা এসেছিলেন, এবং মানে ওটাকে অ্যাকচুয়ালি বলে কলোনি পাড়া। কলোনি কথাটা তো অনেক বড় করতো, আমরা এটাকে খুব ছোটভাবে ব্যবহার করি, কিন্তু অনেক মানুষ একসাথে এসে তারা থাকতে আরম্ভ করলেন। তো এটা নিয়ে ঘটি বাংলাদেশ গল্প আছে যে ওরা এসে কি করে, হ্যাঁ মানে হ্যাঁ বাঙাল, এইটা কিন্তু অদ্ভুত ব্যাপার। আবার পূর্ব বাংলা কিন্তু এই বাঙাল শব্দটা খুব মানে সম্মানের শব্দ নয়। পূর্ব বাংলার মানুষ মানে এখন পূর্ব বাংলা বলবো না, বাংলাদেশ মানে অধুনা বাংলাদেশ, মানে অধুনা তো নয়, অনেক বছর বাংলাদেশ, 1971 পর থেকেই বাংলাদেশ, সেখানে খুব বেশি এটা নয়। তো আমি ঠাকুমার গল্প যেটা বলছিলাম, যে ঠাকুমা কিন্তু ইনহেরিট করেছিলেন ওই বাংলার, মানে বাংলাদেশের, মানে এখনকার বাংলাদেশের তার কীর্তনের এটা ভীষণ মিহি গলায় দারুণ গাইতেন।
এবং আমার ঠাকুমার সাথে ঠাকুমার গানের এবং ঠাকুমার যে অবসর সময় কাটানো, এবং এই দুই মহিলা কি করে সংসারটা সামলেছেন, আমার মা এবং আমার ঠাকুমা। মানে যে ঠাকুমা, আমি এই ঠাকুমার সাথে আমার মায়ের সম্পর্কগুলো, আমরা কথা বলছিলাম না যে এখন মেয়েরা আলিয়া ভাটের কথা বলছিলিস, যে আলিয়া ভাট বলছে যে যে আমি হতে শুনতে হয়েছে, তাকে যে শুনতে হচ্ছে এখন কি করে এটা করবে, এটা এখনো লেগে রয়েছে, কিন্তু তা নয়, এখন ওই রকম ভাবে নয়, এখন ওরকম ভাবে নয়, অনেক ভাবে। আমি বলছি যে ওনারা অনেক আপার ক্লাস থেকে বিলং করে, তাদের অনেক হেল্প রয়েছেন, বা যাই হোক যে কোনো কারণেই হোক তারা সেটা পারসিউ করতে পারে, কিন্তু আপামর জনসাধারণের ক্ষেত্রে সেটা কি সম্ভব? দেখো, খুবই একটা কথা আছে, একটা যে ছোটবেলায় একটা কথা আছে যেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে একটা কথা বলে না যে তোমাকে না সোসাইটি দেখিয়ে দেয়, আসলে তোমার সামাজিক অবস্থান তোমাকে দেখিয়ে দেবে যে তুমি নারীকে কেমনভাবে দেখছো, পুরুষকে কেমনভাবে দেখেছো, কেমনভাবে দেখছো। এই যে আমরা এত কথা বলছি, যদি এরকম হতো, আমার বাবা অনেক রাত করে বাড়ি ফিরতেন, মানে বাবার না অনেক রকমের শখ ছিল, গল্প আড্ডা অমুক সমস্ত কিছু, এবং গান বাজনার জন্য করেছেন, অনেক কিছু আছে। এবং তাছাড়া আমার বাবা মানে অনেক রকমের প্রতিভা থাকা একজন মানুষ, এবং বাবা অনেক রাত করে বাড়ি ফিরতেন। আমি তো দেখেছি যে আমার মা দাঁড়িয়ে আছেন রয়েছে। যদি এরকম হতো যে বাবা দাঁড়িয়ে আছেন, মা ফিরছেন, যদি এরকম হতো না, আজও যদি আমরা আমাদের এই মধ্যবিত্ত পরিসরে আমরা যদি দেখি একদিন রাত্রিবেলা একজন মহিলা গাড়ি থেকে নামছেন, এবং প্রায় উনি নামেন, তারপর তিনি চুলটা ঠিক করেন, এটা করেন, তারপর প্রাইমারি কথাগুলো কি হবে, সারা ভারতবর্ষ জুড়ে কি হবে, ফ্রান্সে কি হবে কথাটা। ফলে এখনো মানে আমি আলিয়া ভাটের কথাই বলছি, যে আলিয়া ভাটই তার পাড়ায় তার বাড়িতে সে পরপর 5 দিন নামলে তিনি তো কোথাও একটা থাকেন, সেটা ঘিরে তো কোথাও এটা রয়েছেন। তো ঘটনাটা হচ্ছে যে আমরা নারীকে একরকমভাবে দেখি, পুরুষকে একরকমভাবে দেখি। একজন পুরুষ যেরকমভাবে একটা খালি গায়ে ওরকমভাবে বেরিয়ে যাচ্ছে, বা যা হচ্ছে করে পড়ে যাচ্ছে, ওরকমভাবে তো একটা মেয়ে পায়। ফলে আমাদের মা পিসিরা, মা ঠাকুমার যে গল্পটা, সেটা প্রবাহিত হতে এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক রকমভাবে। তুই মানে তুই তো একটা পারফর্মার, তুই তো একটা আর্টিস্ট, তুই আমাকে বলতো একটা কথা, যে তুই তো আধুনিক সময়ে মানে অনেক মানে কন্টেম্পোরারি টাইমে তুই কি মনে করিস না যে একজন মেল সিঙ্গার, একজন ফিমেল সিঙ্গার, মানে একজন নারী এবং একজন পুরুষ, দুজনেই আর্টিস্ট, দুজনেই শিল্পী, তুই কি মনে করিস না যে তোর স্বাধীনতাটা একটু হলে পরেও কিছুটা লঙ্ঘিত হয়? ডেফিনেটলি। উপালিদির একটা রেকর্ডিং করতে উপালিদি একটু দেরি করে ডেকেছিল, মানে 8টা বা 9টা নাগাদ। তো স্বাভাবিকভাবে রেকর্ডিং শেষ হতে হতে 10টা পার হয়ে গেছে, 11টা নাগাদ বোধহয়। আমি একটা উবার বা ওলা কিছু একটা ডেকে বাড়ি ফিরছি। তো আমি সামনের সিটে বসেছিলাম। এবার আমার তখন একটু ট্যাবে বই পড়ার অভ্যেস ছিল, তো আমি বইটা খুলে বসেছি। তো ট্যাক্সি ড্রাইভার উনি জিজ্ঞেস করলেন, ম্যাডাম কি, এক্স্যাক্ট মনে নেই, কিন্তু আমি যখন বললাম যে আমি গান করি, তখন বললেন কি হোটেলে গান করেন? কারণ এত রাতে হোটেলে, তাহলে হোটেলেই গান করে। তখন আমি বললাম না, আমার এক্স্যাক্ট ওইভাবে লাইন টু লাইন মনে নেই। পড়াশোনার কথা বলতে তখন বলছি কি, তাহলে কি চাকরির, পড়াশোনা মানে চাকরি, এবং রাত্রে একটা গান গেয়ে আসা মানে হোটেলে গান করা, এইটা হচ্ছে কিছু সেট আর কি। তো আমি আর কিছু বললাম না। এবং সেই সময় রানু মণ্ডল ভীষণ পপুলার হয়েছেন, কথা হচ্ছে, হ্যাঁ, তখন গানের কথা বলতে রানু মণ্ডলের কথা উনি প্রচুর কথা বলেন, আমি শুনলাম আর কি। কিন্তু মানে জাস্ট পুরো কনভারসেশনটা থেকে দুটো জিনিস আমি একটা কনভারসেশন আমি বলছি, আমার হঠাৎ মনে পড়ে চোখের বালির রেকর্ডিং হচ্ছে। চোখের বালির রেকর্ডিং হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিক বলে একটা স্টুডিও, মানে ইনফ্যাক্ট ওটা হচ্ছে প্রথম কলকাতা শহর যে কলকাতা শহরকে নতুন ইকুইপমেন্ট, নতুন এটা সমস্ত, এবং বম্বে থেকে বিশ্বদীপ চ্যাটার্জি এসছে। বিশ্বদীপ মানে বিশ্বদীপ একটা ইনক্রেডিবল ইঞ্জিনিয়ার, ভারতবর্ষের অন্যতম ইঞ্জিনিয়ার।
ও এসছে রেকর্ডিং করছে আমরা রাত্রিবেলা রেকর্ড করছি এবং একটা কয়ারের রেকর্ডিং হচ্ছে এবং অনেক কয়ারের রেকর্ডিং হচ্ছে, হতে হতে না ওটা দেরি হয়ে গেছে, একটু টেকনিক্যাল কারণ রেকর্ডিং হচ্ছে, এখনো মনে আছে। সেটা রেকর্ডিং হতে হতে দেরি হয়ে গেছে, একটা সময় একটা ফোন এলো এবং আমি বলছি কথাটা, আমি বলছি একদম, আমি এই যে যখন এটা বলছি আমার খেয়াল রাখতে হচ্ছে, মানে এটা কোনোভাবে যিনি মানে কোনো নাম না বলছি, একটা ফোন এলো, মানে সমস্ত মানে এবং শ্রাবণী সেনের অনেক শিল্পীরা ছিলেন, একটা ফোন এলো, এই যে মশাই আপনারা কি করেছেন রাত্রিবেলা বেলাল্লা বানা করছেন, তার স্ত্রী গাইছিলেন। আমি তাকে যে কি অস্বস্তির মধ্যে দেখেছিলাম। পরদিন ঋতু বলল আমি ওনাকে এ করবো। আমি তুই কি করবি, তুই যদি ওনাকে ফোন করে আমি এটা করবো মেয়েদের স্বাধীনতার, তুই কিছু করবি না, তো ওনার জীবনে কি তুই গিয়ে ওনাকে নিয়ে আসতে পারবি, নিয়ে এসে আলাদাভাবে করতে পারবি না, উনি ওই বাড়িটাতে থাকবেন, এটা করবেন বলে কিছুই না। কিন্তু আমরা চোখের সামনে দেখেছিলাম সেদিন যে কীরকমভাবে এটা হয়েছে। সুতরাং আমরা মায়ের কথা বলতে গিয়ে যেটা বলছিলাম যে মায়ের স্বাধীনতা, মায়ের এটা হচ্ছে, অফকোর্স আমি জানি যে আমার বাবার বড় জীবনটার পেছনে, বাবার যে বড় জীবন এবং আমি যে বাবাকে নিয়ে এত কথা বলি, সেই বাবার জীবনের পেছনে আমার মায়ের যে শব্দটা মনে এলো, মায়ের যে তলিয়ে যাওয়া, মায়ের যে জীবনটা, গৌরী মিশ্র, গৌরী দামনি, সেই নারীর, সেই ছোট বালিকা 14.5 বছর বয়সে 46 দাঙ্গা লেগেছে সাংঘাতিক, 47-এর রায়ট, সে রায়টের মধ্যে মানে সোর্ড দিয়ে যেতে হয়েছিল, মানে বিয়েতে এর করে সোর্ড টোড নিয়ে এসছিল। আমার মায়ের অনেক গল্প আছে সেসব। তো সেই মেয়েটা যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে চলে এলো, তার স্বপ্ন, তার সমস্ত কিছু, এবং আমি যা দেখিস আমাকে, আমার ভাবনা চিন্তা কল্পনার বা কল্পনা ইম্যাজিনেটিভ হতে পারা যে যতটুকু যা কিছু আমি করতে পেরেছি, আমার বাবার একটা অংশ তো ডেফিনেটলি, বাবা আমাকে ভায়োলিন শিখিয়েছে, বিরাট বড়, কিন্তু আমার মা আমার ভেতর পুরোপুরি মা রয়েছে। মানে ইনফ্যাক্ট আমার ছেলেমেয়েরা বলে আমি অনেক বেশি মা দেন বাবা। সো আই বিলিভ যে একটা ছেলের মধ্যে, পুরুষের মধ্যে যত মা থাকবে, রবীন্দ্রনাথ মা ছিলেন, অনেক বেশি মা ছিলেন। সো আমি বলি একটা পুরুষের মধ্যে যত মা থাকবে, মাতৃভাব যত থাকবে, মানে এই মানে ফেমিনাইন জেন্ডার, ফেমিনিটিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ইন এ পুরুষ। সেটা না থাকলে পুরুষ হয় না। তার কোমল প্রান্তগুলো জেগে না থাকলে সে কিন্তু ওই জীবনটা দিতে পারে না, এইটা আমি বিশ্বাস করি। তো আমার মায়ের যেটা বলছিলাম, আমার মায়ের জন্য আমার বেদনা রয়ে গেছে, আমার বাবার জন্য ভীষণ গর্ব হয়, এবং বাবা আমার সাথে, আমার না কিরকম মনে হয় বাবা আমার সঙ্গে থেকে গেলেন, আর মা মনে হলো যে আমি পর্যন্তই মা থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন। ফলে আমার মাকে কিভাবে আমি আমার লেখার মধ্যে, আমার একদা জাহ্নবীতের বই, সেকদা জাহ্নবীতের বইয়ের মধ্যে আমি মাকে নিয়ে লেখা বা এটা করার সমস্ত কিছু, আমার একজন মা নয়, আমার এই লক্ষ লক্ষ মায়েরা, তারা এই পৃথিবী তৈরি করেছে এবং এখনো করছে। সে শুধু পূর্ব বাংলার গৌরী নয়, সে এখনো প্রতিটি মানুষের, প্রতিটি মেয়ের মধ্যে সেই একটা মা, তারা এটা করছে। সেটাকে নিয়ে আমরা এখনকার সময়ে দাঁড়িয়ে যখন আমরা কথা বলি যে আমি জানি এগুলো, তবে সময় পাল্টাচ্ছে, অনেক রকম অনেক সময় আসছে, যে সময়টা এলে পরে, মানে আমরা যে আলোচনার মধ্য থেকে দাঁড়িয়ে, যে তোমার ছোটবেলা কেমন ছিল সেখানে দাঁড়িয়ে, তুমি তো পূর্ব বাংলা, সেখান থেকে দাঁড়িয়ে আমি ঠাকুমার কথা বললাম, মায়ের কথা বললাম, বাবার কথা বললাম খানিকটা, মানে টু সাম ইট আপ, আমরা যদি ছোট বলি তাহলে একটা জায়গায় খুব সুন্দর ভালোভাবে আমরা বড় হয়েছি, আমাদের খুশি আনন্দ ছিল, অনেক রকম রিক্রিয়েশনের ব্যাপার ছিল। রিক্রিয়েশন বলতে তো ওই রকম নয়, আমাদের কেউ ক্রিকেট খেলতে চলে গেলাম, ক্রিকেট খেলা, সেখানে আরে সৌরভ গাঙ্গুলির বাবারা, চণ্ডী গাঙ্গুলি, এরা সবাই আসতেন নগরমী ক্লাবে, ওনারা তখন খেলা শেখাতে আসতেন। তাদের জুনিয়র যারা ছিল, তারা, এই সম্বরণ ব্যানার্জি, উনি আমার মানে কিছুদিনের কোচ ছিলেন, আমার শুধু নয় আমাদের অনেকের মধ্যে ছিলেন।
তো আমি এখনো ওনাকে যে আপনি কিন্তু আমার মানে আমার কোচ, হ্যাঁ মানে এইরকমই একটা, তাই করছি। আবার স্কুলে পড়ছি, স্কুলে নাটক করছি, নাটক লিখছি, নাটক করছি, ভায়োলিন শিখছি, ভায়োলিন বাজাচ্ছি, এটা করছি, অনেক রকমের ব্যাপার আছে, অনেক গল্প, অনেক রঙের, অনেক রঙিন জীবন, সমস্ত কিছু।